আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজিএস একাদশ অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে আমি আলোচনা করেছি জিএনপি, জিডিপি এই বিষয়ে বিস্তারিত ক্লাস দেওয়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসটি পাবে। আর আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব মাথাপিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, পিসিআই। আজকের ক্লাসটি থেকে তোমরা যা শিখতে পারবে সেটা হলো মাথাপিছু আয় কি সেই ধারণাটি ব্যাখ্যা করতে পারবে, মাথাপিছু আয় নির্ণয়ের সূত্র জানতে পারবে এবং মাথাপিছু আয় কিভাবে ব্যক্তির জীবনযাত্রার মানকে প্রভাবিত করে সেটি জানতে পারবে। মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কি কি, কোন দেশের মাথাপিছু আয় কত হলে সেটি কোন দেশ, সেই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশসমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে: উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ। মধ্য আয়ের দেশকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: উচ্চ মধ্য আয়ের দেশ, নিম্ন মধ্য আয়ের দেশ। আজকের ক্লাসটি যদি তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এখানে মাথাপিছু আয়ের সাথে রিলেটেড যে সৃজনশীল গুলো আসবে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, সবকিছু তুমি কিন্তু আজকের ক্লাসটি থেকে আয়ত্ত করতে পারবে। অর্থাৎ মাথাপিছু আয় থেকে কোন ধরনের সৃজনশীল আসতে পারে, 2024 সালে বিভিন্ন এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ড কোয়েকশনে কোন কোন সৃজনশীল এসেছিল, কিভাবে প্রশ্ন আসছে সে সম্পর্কে আজকে তোমাদেরকে আমি ধারণা দিয়ে যাব। আজকের ক্লাসটি সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট তোমরা দেখবে, তাহলে আশা করছি একাদশ অধ্যায়ে কোনো সমস্যা তোমাদের মাথাপিছু আয়ের সাথে রিলেটেড কোনো সমস্যা তোমাদের আশা করছি থাকবে না। তোমরা আজকের ক্লাসে আলোচনার শুরুতেই আমি একটা কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমার ক্লাসের নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে চাইলে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে চলো মাথাপিছু আয় নিয়ে আলোচনা করি। মাথাপিছু আয় কাকে বলে? কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোন দেশের নাগরিকদের অর্জিত গড় আয়কে বলা হয় মাথাপিছু আয়। অর্থাৎ কোন একটা দেশের এক বছরে যে আয় হবে, মোট জাতীয় আয় হবে, সেই মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যাবে তা হলো মাথাপিছু আয়। মনে করো তোমাদের পরিবারে এক বছরে আয় হয়েছে 5 লক্ষ টাকা, তোমাদের পরিবারের সদস্য সংখ্যা 5 জন, যদি 5 দিয়ে 5 লক্ষকে ভাগ করো, একজনের ভাগে পড়বে 1 লক্ষ টাকা, সেটা হলো মাথাপিছু আয়। ঠিক তেমনি কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যাবে তা হলো মাথাপিছু। মনে করো কোন একটা দেশের এক বছরে মোট জাতীয় আয় হয়েছে 8,000 কোটি মার্কিন ডলার এবং সেই দেশের মোট জনসংখ্যা 15 কোটি, তাহলে মাথাপিছু আয় কত হবে সেটা আমরা বের করে দেখাবো। মাথাপিছু আয় নির্ণয় কিভাবে করব? দেখো, মাথাপিছু আয় নির্ণয়ের সূত্র হলো, মাথাপিছু আয় নির্ণয়ের সূত্র হলো মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। যদি সংকেতের সাহায্যে আমরা সেটাকে প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি, y বাই ইকুয়াল সংকেতের সাহায্যে y ডিভাইডেড বাই p। অর্থাৎ মাথাপিছু আয়কে আমরা চাইলে এভাবে প্রকাশ করতে পারি সংকেতের সাহায্যে, y বার ইকুয়াল y ডিভাইডেড বাই p। এখন আসো, মনে করো কোন একটা দেশের মোট জাতীয় আয় হয়েছে, অর্থাৎ y হলো 8,000 কোটি মার্কিন ডলার। কত? 8,000 কোটি মার্কিন ডলার, এটা হলো মোট জাতীয় আয়। এবং সেই দেশের মোট জনসংখ্যা p হলো 15 কোটি, মোট জনসংখ্যা p হলো 15 কোটি। কাজে ওই দেশের মাথাপিছু আয় কত হবে? তাহলে আমরা কিভাবে বের করব? y বার ইকুয়াল y ডিভাইডেড বাই p। তাহলে আমরা কি লিখতে পারি? y এর মান হলো 8,000 কোটি মার্কিন ডলার, p এর মান হলো 15 কোটি। তাহলে এখানে লিখবো 8,000 কোটি মার্কিন ডলার এবং নিচে লিখবো 15 কোটি। তাহলে কত আসবে? ভাগ করলে 533.33 মার্কিন ডলার, এটা হলো মাথাপিছু আয়। অর্থাৎ যে কোনো একটা দেশ, সেটা হলো এক্স নামক দেশে মোট জাতীয় আয় হলো 8,000 কোটি মার্কিন ডলার, সে দেশের মোট জনসংখ্যা 15 কোটি, তাহলে তাদের মাথাপিছু আয় হবে 533.33 মার্কিন ডলার। ক্লিয়ার? যদি বলে কত টাকা, তাহলে $1 সমান, ওখানে দেয়া থাকবে $1 সমান যদি 122 টাকা হয় কিংবা 120 টাকা হয়, বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে যেটা থাকবে সেটা লিখে তত দিয়ে গুণ করে দিলে টাকায় চলে যাবে। এখন আসো, 2022 থেকে 2023 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত টাকা বা কত মার্কিন ডলার, সেটা আমরা একটু জেনে রাখি, পরীক্ষা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 2022 থেকে 2023 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পৃষ্ঠায় পাবে, সেটা হলো 2,749 মার্কিন ডলার। 2,749 মার্কিন ডলার, অথবা টাকায় আকারে হলো 2,73,000 টাকা। মনে রাখবে এমসিকিউ এর জন্য। তোমরা তোমাদের এখন পাঠ্য বই নাও, তোমাদের পাঠ্য বই দেখো
তোমাদের পাঠ্য বইয়ের 132 পৃষ্ঠায় রয়েছে 2022 থেকে 2023 চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু আয় $2,73,000 টাকা, মার্কিন ডলার হিসেবে $2,749। এখন দেখো মাথাপিছু আয় কিভাবে ব্যক্তির জীবনযাত্রার মানকে প্রভাবিত করে সেই বিষয়টি আমি এখন আলোচনা করব। অর্থাৎ মাথাপিছু আয়ের সাথে দামের স্তর কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই দামের স্তর এবং মাথাপিছু আয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আমি এখন আলোচনা করে দেখাবো। জীবনযাত্রার মান বলতে আমরা কি বুঝি? জীবনযাত্রার মান বলতে আমরা কি বুঝি? জীবনযাত্রার মান বলতে আমরা বুঝি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করে সুন্দরভাবে চলতে পারাটাই হচ্ছে জীবনযাত্রার মান। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে পারাটাই হলো জীবনযাত্রার মান। যদি মাথাপিছু আয় বেশি হয় তাহলে মানুষ তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে ভালোভাবে এবং আরো উদ্বৃত্ত অর্থ থাকবে। যদি মাথাপিছু আয় কম হয় তাহলে মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হিমশিম খেয়ে যাবে, ফলে তাদের জীবনযাত্রার মান হবে নিম্ন। এখন আসো এই মাথাপিছু আয়ের সাথে দামের স্তর কিভাবে সম্পর্কিত এবং সেটার সাথে জীবনযাত্রার মান কিভাবে রিলেটেড সে বিষয়ে আমি আলোচনা করব। এখন দেখো কোন একটা দেশের জনগণের মাথাপিছু আয় যদি দ্বিগুণ হয় এবং দামের স্তর যদি দ্বিগুণ হয় তাহলে জীবনযাত্রার মান একই থাকবে। আবার মাথাপিছু আয় যদি দামের স্তরের তুলনায় বেশি বাড়ে, অর্থাৎ মাথাপিছু আয় বেশি হয়েছে, দামের স্তর কম তুলনামূলকভাবে, তাহলে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। তার মানে মাথাপিছু আয় বেড়েছে, জিনিসের দাম অপরিবর্তিত রয়েছে, তাহলে কি হবে? জীবনযাত্রার মান বাড়বে। আবার মাথাপিছু আয়ের চেয়ে যদি দামের স্তর বেশি হয়, মানে মাথাপিছু আয় যত বেড়েছে দামের স্তর তার চেয়ে বেশি বেড়ে গিয়েছে, তাহলে জীবনযাত্রার মান কমবে। অর্থাৎ সেই আয় দিয়ে তোমার কি মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হবে না। এখন প্রকৃত আয় এবং অর্থাৎ আর্থিক মজুরি, প্রকৃত মজুরি, প্রকৃত আয় এবং আর্থিক আয় এই দুইটি শব্দ পাবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে। প্রকৃত আয় এবং আর্থিক আয় কি? আর্থিক আয় হলো কোন একজন ব্যক্তির মাসিক যে বেতনটুকু পেয়ে থাকে সেটা হলো আর্থিক আয়। আর প্রকৃত আয় বা প্রকৃত মজুরি হলো সেই অর্থ দিয়ে, অর্থাৎ ওই আর্থিক আয় দিয়ে আনুষঙ্গিক অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সে ভোগ করতে পারে, অর্থাৎ তার মৌলিক প্রয়োজন, মৌলিক চাহিদাগুলো যদি মিটাতে পারে, শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে, যে সুযোগ সুবিধা পেয়ে থাকে অন্যান্য সুযোগ সুবিধা, সেটা হলো প্রকৃত আয়। কাজেই আর্থিক আয় এবং প্রকৃত আয় এই দুইটি বিষয়ে কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। এখন আসো তোমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পৃষ্ঠায় দেখো আয়ের অসম বন্টন আর একটা কথা আছে। মাথাপিছু আয়ের সাথে আয়ের বন্টন জড়িত। যে সমস্ত দেশে আয়ের সুষম বন্টন হবে, ধনী দরিদ্রের ব্যবধান থাকবে না, মাথাপিছু আয় সমানভাবে বন্টিত হবে, সে সমস্ত দেশে দামের স্তর যদি স্থিতিশীল থাকে, স্বাভাবিক থাকে, দামের স্তর স্বাভাবিক থাকলে তাহলে জীবনযাত্রার মান বাড়বে। আবার যে সমস্ত দেশে আয়ের অসম বন্টন হয়, অর্থাৎ গুটি কয়েক লোকের হাতে সমাজের বেশিরভাগ সম্পদ পুঞ্জীভূত থাকে, সেই সমস্ত দেশে মাথাপিছু আয় অর্থাৎ গড় আয় বেশি হলেও যেহেতু নির্দিষ্ট সংখ্যক লোকের হাতে বেশি করে অর্থ জমা থাকে, সেক্ষেত্রে বৃহৎ অংশ দেশের অধিকাংশ মানুষের মাথাপিছু আয় বেশি হলেও জীবনযাত্রার মান বেশি হবে না। যাদের মাথাপিছু আয় অর্থাৎ যাদের আয় বেশি তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। তোমরা তো দেখো মাথাপিছু আয় থেকে সৃজনশীল কিভাবে আসবে পরীক্ষায়। প্রথমে এক্স নামক এবং ওয়াই নামক দুটি দেশ, এরপরে লোক সংখ্যা হলো 2 কোটি ও 1.5 কোটি। মোট জাতীয় আয়, এক্স দেশের জাতীয় আয় হলো $6,400 কোটি, ওয়াই দেশের জাতীয় আয় হলো $7,500 কোটি, পণ্যের মূল্য 100 এবং $200। প্রশ্ন হচ্ছে, গ নাম্বার প্রশ্ন আসবে মাথাপিছু আয়ের ভিত্তিতে এক্স দেশটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্ন, তুমি কি মনে করো এক্স দেশের তুলনায় ওয়াই দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। গ নাম্বার প্রশ্নের সমাধান তোমরা কিভাবে লিখবে? এক্স দেশটি কোন দেশের অন্তর্ভুক্ত, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? আমরা জানি মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ। উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ। মধ্য আয়ের দেশকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, উচ্চ মধ্য আয়ের দেশ, নিম্ন মধ্য আয়ের দেশ। এখন আসো তোমাদের পাঠ্য বইয়ের 135 পৃষ্ঠায় দেখো যে সমস্ত দেশের জনগণের মাথাপিছু আয় $13,845 বেশি সেগুলো হলো উচ্চ আয়ের দেশ। আর যে সমস্ত দেশের জনগণের মাথাপিছু আয় $4,466 থেকে, যে সমস্ত দেশের জনগণের মাথাপিছু আয় $4,466 থেকে $13,845 সেগুলো হচ্ছে উচ্চ মধ্য আয়ের দেশ। আর যে সমস্ত দেশের জনগণের মাথাপিছু আয় $1,136 থেকে, অর্থাৎ $1,136 থেকে $4,465 সেগুলো হলো নিম্ন মধ্য আয়ের দেশ। আর যে সমস্ত দেশের জনগণের মাথাপিছু আয় $1,135 কিংবা তার কম সেগুলো হলো নিম্ন আয়ের দেশ। এখন তোমাদেরকে বের করতে হবে মাথাপিছু আয়ের ভিত্তিতে এই এক্স দেশটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, কিভাবে বের করব।
প্রথমত এক্স দেশের মাথাপিছু আয় আমরা বের করি। দেখো এক্স দেশের মাথাপিছু আয় আমরা বের করব ওয়াই বার ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই পি। এখানে ওয়াই এর মান হলো ৬৪০০, পি এর মান হলো ২ কোটি, আসবে কত ৩২০০ মার্কিন ডলার। অর্থাৎ এক্স দেশের জনগণের মাথাপিছু আয় হলো ৩২০০ মার্কিন ডলার। তো এক্স নামক দেশের জনগণের মাথাপিছু আয় বের হয়েছে ৩২০০ মার্কিন ডলার। এখন আমরা পাঠ্য বইয়ে চার্ট অনুসারে পড়েছি কত ২০২৩ সালের হিসাব অনুসারে যে সমস্ত দেশের জনগণের মাথাপিছু আয় ১১৩৬ থেকে ৪৪৬৫ ডলার, সেগুলো হচ্ছে নিম্ন মধ্য আয়ের দেশ। কাজেই এক্স দেশটি হবে নিম্ন মধ্য আয়ের দেশ, কারণ এর মাথাপিছু আয় ৩২০০ মার্কিন ডলার। বুঝতে পেরেছো? এভাবে ব্যাখ্যা লিখবে। এখন ঘ নম্বর প্রশ্নটি দেখো, সেখানে বলা হচ্ছে তুমি কি মনে করো এক্স দেশের তুলনায় ওয়াই দেশের জনগণের জীবনযাত্রার মান অধিক উন্নত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে এই ঘ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করতে হলে তোমাদেরকে কি করতে হবে? প্রথমে ওয়াই দেশের জনগণের মাথাপিছু আয় বের করে নিতে হবে। ওয়াই দেশের জনগণের মাথাপিছু আয় আমরা কিভাবে বের করব? ওয়াই দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যেটা আসবে, অর্থাৎ ৫,০০০ মার্কিন ডলার, এটা হলো ওয়াই দেশের জনগণের মাথাপিছু আয়। যেহেতু ৫,০০০ মার্কিন ডলার হচ্ছে ওয়াই দেশের জনগণের মাথাপিছু আয়, আর এক্স দেশের জনগণের মাথাপিছু আয় হলো ৩২০০ মার্কিন ডলার, তাহলে ৫,০০০ থেকে ৩২০০ মার্কিন ডলার বিয়োগ করলে আর থাকে ১৮০০ মার্কিন ডলার। অর্থাৎ এক্স দেশের পণ্যের মূল্য হচ্ছে আবার ১০০ টাকা প্রতি কেজি পণ্যের মূল্য, ওয়াই দেশে প্রতি কেজি পণ্যের মূল্য ২০০ টাকা। এখানে ১০০ এর দ্বিগুণ হলো ২০০, মানে দামের স্তর হলো দ্বিগুণ। এক্স দেশের মাথাপিছু আয়ের এক্স দেশের পণ্যের মূল্য অপেক্ষা ওয়াই দেশের পণ্যের মূল্য দ্বিগুণ। আবার এক্স দেশের মাথাপিছু আয় হলো ৩২০০, ৩২০০ কে ২ দিয়ে গুণ করলে ৬৪০০ হওয়ার কথা, কিন্তু ওয়াই দেশের মাথাপিছু আয় কিন্তু দ্বিগুণ হয়নি। দামের স্তর দ্বিগুণ বেড়েছে, কিন্তু মাথাপিছু আয় দ্বিগুণ বাড়েনি। বুঝতে পেরেছো? কম বেড়েছে। কাজেই মাথাপিছু আয় অপেক্ষা দামের স্তর বেশি বৃদ্ধি পেয়েছে। এক্স দেশের জনগণের মাথাপিছু আয় ৩২০০, ওয়াই দেশের জনগণের মাথাপিছু আয় ৫০০। দুই দেশের জনগণের মধ্যে মাথাপিছু আয়ের পার্থক্য ১৮০০। আবার এক্স দেশের পণ্যের মূল্য ১০০ টাকা প্রতি কেজি, ওয়াই দেশের পণ্যের মূল্য ২০০ টাকা। এই ২০০ টাকা থেকে ১০০ টাকা বিয়োগ করলে, অর্থাৎ এক্স দেশের পণ্যের মূল্য প্রতি কেজি ১০০, ওয়াই দেশের পণ্যের মূল্য ২০০। ২০০ থেকে ১০০ বিয়োগ করলে আর থাকে ১০০। তার মানে কি এই এক্স দেশের পণ্যের মূল্য অপেক্ষা ওয়াই দেশের পণ্যের মূল্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু মাথাপিছু আয় দ্বিগুণ বাড়েনি, মাথাপিছু আয় কম বেড়েছে, দামের স্তর বেশি বৃদ্ধি পেয়েছে। কাজে জীবনযাত্রার মান উন্নত হবে না। তখন তুমি কি বলবে? কাজে এক্স দেশের তুলনায় ওয়াই দেশের জনগণের জীবনযাত্রার মান বেশি উন্নত নয়। জীবনযাত্রার মান কি? অর্থাৎ আয় দিয়ে, নির্দিষ্ট পরিমাণ আয় দিয়ে যদি মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা যায়, তবে সেটি হবে জীবনযাত্রার মান। মানে তোমার যে আয় হয়েছে, যে টাকা, সে টাকা দিয়ে যদি তুমি নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু মৌলিক চাহিদাগুলো যদি পূরণ করা হয়, তবে সেটি হবে জীবনযাত্রার মান। আর যে সমস্ত দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে কিন্তু সে তুলনায় দামের স্তর বেশি বৃদ্ধি পেয়েছে, তাহলে জীবনযাত্রার মান উন্নত হবে না। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, দামের স্তর স্বাভাবিক আছে কিংবা কম, তাহলে জীবনযাত্রার মান বাড়বে। এখানে মাথাপিছু আয় ওয়াই দেশের মাথাপিছু আয় বেশি, এক্স দেশের মাথাপিছু আয় কম, কিন্তু এক দেশে ওয়াই দেশের তুলনায় পণ্যের দামও কম। কাজেই এই এক্স দেশের জনগণের জীবনযাত্রার মান ওয়াই দেশের তুলনায় বেশি। আবার ওয়াই দেশের জনগণের জীবনযাত্রার মান এক্স দেশের তুলনায় কি নয়? উন্নত নয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে মাথাপিছু আয় সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। মাথাপিছু আয় কি, মাথাপিছু আয় কিভাবে নির্ণয় করবে, মাথাপিছু আয় থেকে সৃজনশীল আসলে সেটি কিভাবে লিখবে, এবং মাথাপিছু আয় কিভাবে ব্যক্তির জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে বিজিএস আমাকে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। আমি তোমাদের বিজিএস এর প্রতিটি অধ্যায়ের ক্লাস দিয়ে যাব। আর তৃতীয় অধ্যায়ে কয়েকটি ক্লাস দিয়েছি, তোমাদের সৌরজগৎ ভূমণ্ডলের আরো কয়েকটি ক্লাস আমি তৃতীয় অধ্যায়ের উপরে দেব। যে বিষয়গুলোতে গাণিতিক সমস্যা রয়েছে সেগুলোর উপরে ক্লাস আগে দিয়ে যাচ্ছি, ধারাবাহিকভাবে অন্যান্য অধ্যায়গুলো ক্লাস দেবো। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবে, এবং আমার ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।